আসসালামু আলাইকুম, আমি খন্দকার তৌহিদ ইমাম 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 7 অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্মের দুইটি ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সান্দ্রবল বা সান্দ্রবলের স্টোকস ল বা স্টোকসের সূত্র এবং হচ্ছে প্রান্তবেগ, এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি এই রিলেটেড গাণিতিক সমস্যা আমরা দেখব। তাহলে আসো আমরা দেরি না করে শুরু করে ফেলি। তাহলে দেখো, আমরা কিন্তু অলরেডি ঠিক আগের লেকচারে সান্দ্রবল কি সেটা কিন্তু আমরা শিখে আসছি, যে সেই সান্দ্রবলের ফর্মুলাটা কিন্তু দিছিলেন বিজ্ঞানী হচ্ছে নিউটন। বাট আজকের ক্লাসে আমরা সান্দ্রবলের আরেকটা ফর্মুলা বা আরেকটা ল শিখবো, যেই লটা বা যেই ফর্মুলাটা দিছে বিজ্ঞানী স্টোকস। সো তার নামের অনুসারে আমরা এটাকে বলি হচ্ছে স্টোকস ল। আচ্ছা, সেইটার একটু যদি তোমরা মনে করে দেখো, সান্দ্রবলের কনসেপ্টটা কি ছিল, যে তরলের একটা স্তরের সাথে আরেকটা স্তরের মধ্যবর্তী যেই ঘর্ষণের মতন যে বলটা থাকে বা একটা গতিকে বাধাদানকারী যেই বলটা থাকে, সেটাকে আমরা বলছিলাম সান্দ্রবল। এই এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখো, যে এইটাই ডিফারেন্ট ধরনের তিনটা হচ্ছে তরল আছে, একটা হচ্ছে মধু, আরেকটা হচ্ছে তেল, আরেকটা হচ্ছে পানি। সেই তিনটা তরলে একই ধরনের বস্তু ছেড়ে দেওয়া হইলেও তিনটা বস্তু কিন্তু একই সময়ে একই অবস্থানে নেই। অর্থাৎ এই 8 সেকেন্ড সময়ে পানিতে যেমন বস্তুটা একদম নিচে নেমে গেছে, বাট বাকি দুইটা বস্তু কিন্তু একই দূরত্ব অতিক্রম করেনি। এটা কেন হয়, এটা ফার্স্ট একটু বোঝার চেষ্টা করো। এখন একটু চিন্তা করো যে এই তরলে আমরা এরকম একটা গোলাকার একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি। যেই বস্তুটা যখন পড়তেছে, সাপোজ এই বস্তুটা এই নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে নিচের দিকে পড়তেছে। আচ্ছা, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যখন নিচের দিকে পড়বে, এই বস্তুটার এই দুই প্রান্তের সাথে যেই তরলগুলি যুক্ত হয়ে থাকবে বা লেগে থাকবে, সেই তরলগুলি কিন্তু এই বস্তুটার সাথে সাথে একই বেগে অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগেই গতিশীল হবে। কিন্তু এই লেয়ারটার বাইরে যেই পানিগুলি থাকবে, অর্থাৎ এই যে এই প্রান্ত ঘেঁষে যে এর বাইরে যেই তরলগুলি আছে, সেই তরলগুলি কিন্তু স্থির অবস্থায়, বা ধরো এটা 0 মিটার পার সেকেন্ড, এই পাশে এটা কি আছে, স্থির অবস্থায় 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আছে। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে সাদা দাগ দিয়ে যে আমরা বুঝাচ্ছি, এই সাদা দাগের এই পাশে তরলের একটা বেগ, এই সাদা দাগের এই পাশে তরলের আরেকটা বেগ। তাহলে এই সাদা দাগের এই লেয়ার আর এই লেয়ারের তরলের মধ্যবর্তী কিন্তু একটা আপেক্ষিক বেগ আছে। আর আমরা কিন্তু পড়ে আসছিলাম, যখনই কোনো একটা তরলের দুইটা স্তরের মধ্যবর্তী স্তরের মাঝে একটা আপেক্ষিক বেগ থাকে, তখন কিন্তু এই তরলের দুইটা স্তরের মাঝে যেই বলটা কাজ করে বা গতিকে যেই বলটা বাধা দেয়, সেই বলটাকেই কিন্তু আমরা বলছিলাম সান্দ্রবল। তাহলে আমরা বলতে পারি, এরকম গোলাকার একটা বস্তুকে যখন আমরা নিচে ফেলে দিব, তখন এই বস্তুটার স্পর্শ তল ঘেঁষে একটা সান্দ্রবল এফ কাজ করবে। সো আমাদের এই এফ এর মানটা কত হবে, এটাই হচ্ছে বিজ্ঞানী স্টোকস বলে গেছেন। তাহলে আমরা একটু দেখি যে বিজ্ঞানী স্টোকস আমাদের কি বলছে। বিজ্ঞানী স্টোকস আমাদের বলছে, এই যে সান্দ্রবল এই এফটা হবে আমরা যেই গোলাকার বস্তুটাকে নিচের দিকে ফেলে দিচ্ছি তার ব্যাসার্ধের সমানুপাতিক। অর্থাৎ এই যে গোলাকার বস্তু, এই গোলাকার বস্তুটার ব্যাসার্ধ যদি হয় আর, সেই ব্যাসার্ধের সমানুপাতিক হবে আমার সান্দ্রবলের মানটা। এবং এই বস্তুটা যদি আমার ভি বেগের নিচের দিকে পড়তে থাকে, তাহলে এই প্রান্ত বেগের আমার এই সান্দ্রবলের মানটা হবে এই বস্তুটা নিচের দিকে যেই বেগে পড়তেছে সেই বেগের সমানুপাতিক। তাহলে একইভাবে এই দুইটাকে আমরা একসাথে কম্বাইন করে আমরা কি লিখতে পারি, এফ ইজ প্রপোর্শনাল টু আর ইন্টু ভি। যেখানে আর এর পরিচয় কি, আর এর পরিচয় হচ্ছে আমার গোলাকার যে বস্তুটা আছে তার ব্যাসার্ধ, ভি এর পরিচয়টা কি, গোলাকার বস্তুটা যেই বেগে নিচের দিকে পড়তেছে সেই বেগটা। এখন তাহলে আমাদের আগের মতন এই প্রপোর্শনাল সাইন উঠাইতে হলে আমাকে কি করতে হবে, একটা প্রপোর্শনালিটির কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সেই প্রপোর্শনালিটির কনস্ট্যান্টটা হচ্ছে এইখানে 6 পাই ইটা। এই জায়গার ইটাটা কি, আমরা আগের দিন সান্দ্রবলের ক্ষেত্রে যেই ইটাটা পড়ে আসছিলাম, অর্থাৎ সান্দ্রতাঙ্ক, সেই সান্দ্রতাঙ্কই কিন্তু এই ইটাটা। তাহলে এই পুরা কনস্ট্যান্টটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে এফ ইকুয়াল টু কি চলে আসে, এফ ইকুয়াল টু চলে আসে 6 পাই ইটা আর ইন্টু ভি। তাহলে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো যখন আমার কোনো একটা গোলাকার বস্তু নিচের দিকে পড়তে থাকবে তরলের ভেতর দিয়ে, সেইটার সাথে নিচের দিকে পড়তে থাকবে তরলের মধ্যে দিয়ে, তখন ওই বস্তুটার উপর যেই সান্দ্রবল কাজ করবে
এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা সেই সান্দ্র বলটার মানটা বের করতে পারবো। তাহলে এবার একটু আসো, আমরা এবার হচ্ছে প্রান্তবেগ বা যেটাকে আমরা অন্তবেগ বলি সেই কনসেপ্টটার দিকে আগাবো। বাট সেইটাই যাওয়ার আগে আমরা একটা কনসেপ্ট একটু মনে করে নিই। কেন মনে করার কথা বলতেছি? কারণ আমরা কিন্তু এই যে কনসেপ্ট অর্থাৎ আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিস প্রিন্সিপাল, এটা কিন্তু আমরা এসএসসিতে থাকতেই পড়ে আসছি। যে আর্কিমিডিসের প্রিন্সিপালটা কি ছিল? যখন কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করা হয়, এই বস্তুটা কিছু পরিমাণ ওজন হারায় এবং এই হারানো ওজন হয় বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। একবারে আমি বলে ফেললাম, বাট এটা কিন্তু আমরা এসএসসি থেকে অনেক ডিটেলসে পড়ছি। যে ফার্স্টে একটু খেয়াল করে দেখো, প্রথমে দেখো এই অ্যানিমেশনটার দিকে তাকাইলেই তুমি আইডিয়াটা পেয়ে যাবা। দেখো এই বস্তুটা যখন বাতাসে ছিল, তখন বস্তুটা দেখো কত ওজন ছিল, ধরো কথার কথা 7 নিউটন ওজন ছিল। বাট বস্তুটাকে তুমি যখন তরলে নিমজ্জিত করতেছো, এই বস্তুটার ওজন হয়ে যাচ্ছে 4 নিউটন। অর্থাৎ বস্তুটা কিছু পরিমাণ ওজন হারাইছে। কতটুকু ওজন হারাইছে? 3 নিউটন পরিমাণ ওজন হারাইছে। তাহলে এই 3 নিউটন অর্থাৎ যতটুকু ওজন হারাচ্ছে সেটাকে আমরা বলতেছি বস্তুটার হারানো ওজন। এই হারানো ওজনকেই আমরা বলি বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল। বা তুমি এইভাবে বলতে পারো, এই হারানো ওজনটা বস্তুর উপর যে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয় সেই ঊর্ধ্বমুখী বলের সমান হয়। এবং বস্তুর উপর এই ঊর্ধ্বমুখী বল অর্থাৎ বস্তুটা যে তরলে যখন নিমজ্জিত হয় তখন উপরের দিকে যে ফোর্সটা ফিল করে সেই ফোর্সটাকেই আমরা বলছিলাম হচ্ছে প্লবতা। এবং কেন বস্তুটা উপরের দিকে ফোর্সটা ফিল করে এবং এইটার ব্যাখ্যাটা কি, এবং এই উপরের দিকে যে ফোর্সটা ফিল করে প্লবতা, সেইটা সূত্রটা কি, এটা কিন্তু আমরা এসএসসিতে থাকতেই পড়ে আসছিলাম। আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দিই যে প্লবতা বের করার ফর্মুলাটা আমাদের দেখা একদম মানে মনেই সবারই থাকার উচিত। যে ফর্মুলাটা ছিল আমার ইউ, যে প্লবতাকে আমরা ধরো এখানে প্রকাশ করতেছি ইউ দিয়ে, ইউ ইকুয়াল টু ছিল ভি রো জি। বাট এইখানে তোমাকে একটু সবগুলির পরিচয় সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। যেখানে ভিটা কি দেখো একটু লিখেই দেওয়া আছে, যেখানে ভিটা হচ্ছে বস্তুর আয়তন, যেখানে হচ্ছে ভি হচ্ছে বস্তুর আয়তন। এবং আমাদের আর্কিমিডিস কিন্তু বলে গেছিল বস্তুর আয়তনটা অপসারিত তরলের আয়তনের সমান। আমি একটু এই অ্যানিমেশনটা থেকে দেখাই। আচ্ছা, আমি একটু অ্যানিমেশনটা থেকে একটু দেখাই। দেখো এই বস্তুটা যখন তরলে নিমজ্জিত করতেছে কিছু পরিমাণ তরল কি হয়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে, বা যেটা বলতেছে আমরা অপসারিত হয়ে যাচ্ছে। সো এই অপসারিত তরলের আয়তন বস্তুটার আয়তনের সমান। অর্থাৎ আমি যদি দেখি তরলটা, এই যে তরলটা পড়ে যাচ্ছে সেই তরলটার আয়তন সাপোজ 5 মিটার কিউব, তাহলে বস্তুটার আয়তনও কত হবে? বস্তুটার আয়তন হবে 5 মিটার কিউব। তাহলে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, এই জায়গার এই ভিটা হচ্ছে আমার বস্তুর আয়তন। আচ্ছা, এরপরে যেই রোটা আছে, ঘনত্ব যেটা আছে, এইখানে আরো বেশি সতর্ক হইতে হবে। কারণ দেখো আমার ঘনত্ব কিন্তু দুইজনেরই থাকবে, অর্থাৎ বস্তুটার যেমন একটা নিজস্ব ঘনত্ব থাকবে, বস্তুটাকে তুমি যেই তরলে নিমজ্জিত করতেছো সেই তরলেরও কিন্তু একটা ঘনত্ব থাকবে। এই ফর্মুলাতে, প্লবতা বের করার ফর্মুলাতে রোটা হচ্ছে আমার তরলের ঘনত্ব, আর জি আমরা সবাই জানি জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। সো এটাই ছিল হচ্ছে আমাদের প্লবতা বের করার ফর্মুলা। এবং দেখো আর্কিমিডিসের আরো কিছু ফর্মুলা দেয়া আছে যেগুলি আমরা এসএসসিতেই দেখে আসছে। সো এইগুলি আমরা এখন আর আলোচনা করতেছি না। তাহলে এইবার একটু আসো আমরা একটু বোঝার চেষ্টা করি প্রান্তবেগ, বা যেটাকে আমরা চাইলে অন্তবেগও বলে থাকি, ইংলিশে যেটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। এই টার্মিনাল ভেলোসিটি ব্যাপারটা আসলে কি জিনিস? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমরা যখন কোনো একটা গোলাকার বস্তুকে তরলে ছেড়ে দেই তখন ওই বস্তুটার উপর কি কি বল কাজ করে। দেখো এই ফিগারটার দিকে খেয়াল করতে পারো, বা আমি তোমাদের জন্য একটু বড় করে আঁকি। যে সাপোজ আমি এই পাত্রে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দিচ্ছি, তাহলে আমরা মাত্র যেটা দেখে আসলাম, এই বস্তুটার উপর এই যে এই দিক দিয়ে বস্তুটার উপর কি থাকবে? এই বস্তুটার উপর একটা এই উপরের দিকে বা ঊর্ধ্বমুখী একটা প্লবতা থাকবে, যেহেতু এই বস্তুটাকে আমরা কি করতেছি? তরলে নিমজ্জিত করতেছি। সেই প্লবতাটা হচ্ছে আমার ভি রো জি। পাশাপাশি স্টোকস আমাদের কি বলে গেছে? এই বস্তুটা যখন নিচের দিকে পড়বে, অর্থাৎ বস্তুটা নিচের দিকে গতিশীল, বস্তুটা যদি নিচের দিকে গতিশীল হয় তাহলে বস্তুর উপর সান্দ্র বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে, গতির বিপরীতে। সেই সান্দ্র বলটা যে থাকবে সেই সান্দ্র বলটা কত? 6 পাই ইটা আর ভি। এবং পাশাপাশি এই বস্তুটার কিন্তু একটা ওজন, যেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু mg, সেই ওজনটা কিন্তু কাজ করবে নিচের দিকে। এখন তোমরা একটু ফার্স্ট একটু খেয়াল করো, তাহলে উপরের দিকে বল কাজ করতেছে 2টা, নিচের দিকে বল কাজ করতেছে 1টা। তাহলে নিচের 2টা বলকে আমরা কি করতেছি?
তাহলে খেয়াল করে দেখো, উপরের দিকে বল কাজ করতেছে দুইটা এবং নিচের দিকে বল কাজ করতেছে একটা। এখন বস্তুর উপর যখন একাধিক বল কাজ করে তখন আমরা কি চাইলে আমরা কি বের করতে পারি? তখন কিন্তু আমরা চাইলে লব্ধি বলটা বের করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, নিচের দিকে যে ওজনটা কাজ করতেছে আর উপরের দিকে কাজ করতেছে প্লবতা এবং সান্দ্র বল। ওজনটা যদি শুরুতে বেশি না হইতো বস্তুটা কিন্তু নিচের দিকে পড়তোই না। তাহলে আমরা শুরুতে ধরে নিচ্ছি কি, একদম বস্তুটা যখন নিচের দিকে পড়তেছে তখন এই ওজনের মানটা প্লবতা এবং সান্দ্র বলের চাইতে বেশি। যদি না হইতো বস্তুটা তো নিচের দিকেই চাইতো না। আমরা কিন্তু এসএসসিতে থাকতে ম্যাথ করতাম যে বস্তুটা কখন ভাসবে কখন ডুববে, যে সেই জায়গায় কিন্তু আমাদের কনসেপ্ট থাকতো শুধুমাত্র দুইটা, একটা থাকতো ওজন আর একটা থাকতো হচ্ছে প্লবতা। বাট এখানে কিন্তু ওজন প্লবতার পাশাপাশি আরেকটা কে যুক্ত হয়েছে? সান্দ্র বল যুক্ত হয়েছে। তাহলে আমরা শুরুতে ধরে নিচ্ছি ওজনটা প্লবতা এবং সান্দ্র বলের অপেক্ষা বেশি, এই কারণে বস্তুটা নিচের দিকে পড়া শুরু করবে। এখন নিচের দিকে যেহেতু পড়া শুরু করবে, আচ্ছা তাহলে বস্তুটা নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে আমরা যদি একটু বের করতে চাই এই বস্তুটার উপর লব্ধি বলটা কত, দেখো আমরা সাপোজ বলতে পারি লব্ধি বল হচ্ছে এফ নেট ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস এফ প্লাস ইউ, রাইট? এফ প্লাস ইউ। তাহলে দেখো বস্তুটার উপর যেহেতু একটা লব্ধি বল থাকবে, আর আমরা জানি লব্ধি বল কি সৃষ্টি করে? লব্ধি ত্বরণ বা ত্বরণ সৃষ্টি করে। এবং এই ত্বরণ যেহেতু থাকবে তাহলে বস্তুটা যে নিচের দিকে পড়বে তাহলে সেই বেগের মানটা কি হইতে থাকবে? সেই বেগের মানটা বৃদ্ধি পাইতে থাকবে। এখন দেখো একটা মজার বিষয় কি, খেয়াল করে দেখো, আমরা জানি ওজন ইকুয়াল টু যে এমজি, এই এমজি ওজনটা কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু, রাইট? এটার কোনো চেঞ্জ নেই। একইভাবে প্লবতা ভি রো জি, দেখো এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো এইটাও কিন্তু কি নাই, এইটারও কিন্তু কোনো চেঞ্জ নাই। কিন্তু আমাদের যে সান্দ্র বল, এই সান্দ্র বলটা কিন্তু আমরা দেখে আসছিলাম প্রপোর্শনাল টু ভি। তাহলে দেখো এই বস্তুটার উপর যতক্ষণ ত্বরণ থাকবে এই বস্তুটার কিন্তু বেগের মান বাড়তে থাকবে, অর্থাৎ বস্তুটা যত নিচের দিকে যাইতে থাকবে বেগের মান তত বেশি বাড়তে থাকবে। বেগের মান যদি বাড়তে থাকে এই সান্দ্র বলের মানটাও কি হবে? বাড়তে থাকবে। তাহলে এই সান্দ্র বলের মান বাড়তে বাড়তে একটা টাইমে এই সান্দ্র বল এবং এই প্লবতা এদের যোগফলটা কিন্তু একটা সময় যে ওজনের চাইতে ছোট ছিল, একটা সময় কিন্তু এই ওজন আর সান্দ্র বল আর প্লবতার যোগফল এদের কিন্তু সমান হয়ে যাবে। কেন? কারণ এই যে এফ এর মানটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একটা টাইমে এদের যোগফলটা কি হয়ে যাচ্ছে? ওজনের সমান হয়ে যাচ্ছে। এবং দেখো তো যখন এই ঘটনাটা ঘটবে তখন বস্তুটার উপর লব্ধি বল কত? বস্তুটার উপর কিন্তু তখন সাথে সাথে লব্ধি বল হয়ে যাবে 0। আর যখনই লব্ধি বলটা 0 হয়ে যাবে তখন আমরা জানি কোনো বস্তুটার উপর কোনো ত্বরণ থাকবে না। আর বস্তুটার উপর যখন কোনো ত্বরণ থাকবে না ওই বস্তুটা কিন্তু তখন একটা সমবেগে নিচে পড়তে থাকবে। এই যে বস্তুটা যে সমবেগে নিচে পড়তেছে, বস্তুর এই সমবেগটাকেই আমরা বলি হচ্ছে বস্তুটার প্রান্তবেগ বা অন্তবেগ। তাহলে এই কথাটাই আমরা একটু সামারি করে এখানে একটু দেখাই দেই যে একটা টাইমে বা কিছু সময় পর কি হবে? কিছু সময় পর আমার এই ডাব্লিউ আর এফ আর ইউ অর্থাৎ সান্দ্র বল আর প্লবতার যোগফলের সমান হয়ে যাবে। এই কন্ডিশনটাই হচ্ছে আমার কার কন্ডিশন? এটাই হচ্ছে আমার টার্মিনাল ভেলোসিটির কন্ডিশন। আর যখন এই ঘটনাটা ঘটবে সাথে সাথে লব্ধি বল হয়ে যাবে 0, লব্ধি বল 0 হয়ে গেলে লব্ধি ত্বরণ হয়ে যাবে 0, আর বস্তুটা তখন কি করবে? বস্তুটা কিন্তু তার সমবেগে নিচে পড়তে থাকবে। তাহলে এই সমবেগটাকেই আমরা কি বলতেছি? ওই বস্তুটার প্রান্তবেগ বা অন্তবেগ। এখন আমরা চাচ্ছি এই বস্তু যে এই যে প্রান্তবেগ অর্থাৎ ভি একটা প্রান্তবেগ বা একটা সমবেগে যে নিচে পড়তেছে, এটা কত সমবেগে নিচে পড়বে আমরা সেই ভি এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা এই ভি এর মানটা বের করার জন্য আমাদের যে এই প্রান্তবেগ বা অন্তবেগের শর্তটা আছে আমরা এইখান থেকেই আগাবো সামনের দিকে। তাহলে এবার একটু আসো আমরা এই অন্তবেগ বা প্রান্তবেগ বের করার ইকুয়েশনটা বের করার দিকে একটু আগাই। তাহলে খেয়াল করে দেখো আমরা প্রথমেই দেখে আসছি ডাব্লিউ ইকুয়াল টু এমজি, রাইট? বস্তুটার ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি। আচ্ছা তাহলে এই এম ইকুয়াল টু আমরা আবার কি লিখতে পারি? দেখো আমরা রো ইকুয়াল টু লিখতে পারি এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু আমার লেখা যায় রো ইন্টু ভি। তাহলে দেখো এটা কার ওজন? বস্তুটার ওজন। কার ভর? বস্তুটার ভর।
তাহলে এই ঘনত্বটা কার হবে? বস্তুটার ঘনত্ব। আয়তনটাও কার হবে? বস্তুটার আয়তন। তাহলে আমরা সেইটা একটু ডিফারেন্সিয়েট করে রাখি। ওই যে আগেই যে বললাম, যেহেতু দুইটা আয়তন দুইটার ঘনত্ব থাকবে, তরলের যেমন ঘনত্ব থাকবে বস্তুটারও একটা ঘনত্ব থাকবে। সো বস্তুটা যেহেতু একটি স্ফেরিক্যাল বা গোলক শেপের, এই কারণে আমরা এইটাকে রো এস লিখে দিলাম। ঠিক আছে, এইটাকে আমরা রো এস লিখে দিলাম। যে রো এসটা তাহলে কি, আমি একটু লিখে দিই, রো এস হচ্ছে আমার বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব। আর ভিটা কি? বস্তুটার আয়তন। এবং খেয়াল করে দেখো বস্তুটার কেমন বস্তু, বস্তুটা একটা গোলাকার বস্তু এবং যেটার আর মানে যেটার ব্যাসার্ধটা কত? আর। তাহলে এই গোলাকার বস্তুটার আয়তনটা কত হবে? 4/3 πr কিউব। তাহলে আমরা একটু সেইটাও লিখে ফেলি, রো এস ইন্টু 4/3 πr কিউব। সো আলটিমেটলি বস্তুর ওজন বের করার ফর্মুলাটা দেখো, এম কে আমরা রিপ্লেস করে দিতে পারি এই পুরাটা দিয়ে। তাহলে আমরা লিখতে পারি রো এস 4/3 πr কিউব ইন্টু জি। তাহলে এটা পুরাটা কার ফর্মুলা আসলে? এটা পুরাটা হচ্ছে আমার ওজন বের করার ফর্মুলাটা চলে আসছে। এর পাশাপাশি আসো আমরা এখন একটু দেখি আমরা প্লবতাকে কি লিখতে পারি। আমরা প্লবতাকে চাইলে কি লিখতে পারি? প্লবতাকে চাইলে আমরা, তাহলে এবার একটু আসো আমরা প্লবতাকে চাইলে লিখতে পারি কি? প্লবতা হচ্ছে আমার ইউ ইকুয়াল টু ভি রো জি। শুরুতেই বলে আসছিলাম এই রোটা কি? তরলের ঘনত্ব। তরল কি? তরল হচ্ছে একটা ফ্লুইড বা প্রবাহী, এই কারণে এটাকে আমরা প্রকাশ করলাম সাপোজ এফ দিয়ে। ভিটা কি? ভি হচ্ছে বস্তুর আয়তন। এবং আমরা মাত্রই দেখে আসলাম বস্তুর আয়তনটা কি? বস্তু তো আমার এই বস্তুটাই। তাহলে বস্তুর আয়তনটা কি? বস্তুর আয়তনটা হচ্ছে 4/3 πr কিউব ইন্টু রো এফ ইন্টু জি। তাহলে এই পুরাটা কার ভ্যালু বের করে ফেললাম? এই পুরাটা আমরা প্লবতার ভ্যালুটা বের করে ফেলছি। তাহলে এইবার একটু আসো যে আমার সান্দ্র বলের মানটা কত হবে। দেখো এইখানে একটু বোঝার বিষয় আসছে। সান্দ্র বল বের করার ফর্মুলাটা আগে একটু লিখি, যে ফর্মুলাটা হচ্ছে 6π/r/ভি। এই ভিটা আসলে কোন ভি? এই ভিটাই হচ্ছে আমার সেই প্রান্ত বেগের ভিটা। অর্থাৎ এই বেগটা যখন অর্জন করবে তখন যে সান্দ্র বলটা থাকবে, সেই সান্দ্র বলটাই কিন্তু লব্ধি বলকে কি করে ফেলছে? জিরো করে ফেলছে। সো এই ভিটা কিন্তু আমার প্রান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটির বেগটা। তাহলে এই প্রত্যেকটা ভ্যালু যদি আমরা এই ইকুয়েশনটাতে বসাই, তাহলে দেখি ইকুয়েশনটার চেহারাটা কেমন আসে। তাহলে ডাব্লিউ এর জায়গায় আমরা কি লিখে ফেলতে পারি? ডাব্লিউ এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 4/3 πr কিউব রো এস ইন্টু জি। এটা হচ্ছে ডাব্লিউ এর জায়গায় লিখে ফেললাম, ইকুয়াল টু আমার এরপরে আমরা কার ভ্যালু বসাবো? এরপরে হচ্ছে আমরা আমাদের সান্দ্র বলের ভ্যালুটা একটু বসাই ফেলি, 6πr/ভি প্লাস এরপরে যদি আমরা হচ্ছে এখানে প্লবতার মানটা বসাই, তাহলে প্লবতার মানটা আমরা কত বের করছি? 4/3 πr কিউব রো এফ ইন্টু জি। তাহলে এইবার আমাদের কাজ কি? এইবার আমাদের কাজ এই ভি বের করার একটা ইকুয়েশন নিয়ে আসা। সো এইবার আসো আমরা একটু সিম্পলিফাই করি। তাহলে আমরা যদি এই সেম টাইপের টার্ম দুইটাকে এক পাশে নিয়ে আসতে পারি, তাহলে দেখো তো এইখান থেকে কমন যাবে কি? এখান থেকে কমন যাবে 4/3 πr কিউব জি কমন যাবে। আর এইখানে আমরা লিখতে পারবো রো এস মাইনাস রো এফ ইকুয়াল টু 6πr/ভি। তাহলে এখন একটু দেখি কাটাকাটি কে যায়। দেখো ভাইয়ারা, এই পাই আর এই পাই কাটাকাটি যায়। আবার এই জায়গার আর কিউব আছে, এইখানে একটা আর আছে। তাহলে এই আর 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 কিউব যদি কাটাকাটি করি, এখানে কি থাকবে? এখানে থাকবে r⁴ বা r² থাকবে। আচ্ছা, এরপর দেখি কি আর কেউ কাটাকাটি যায়? হ্যাঁ, আমরা চাইলে আরেকটা জিনিস কাটাকাটি করতে পারি। দেখো এই পাশে আমরা কাটাকাটি করে এটাকে লিখতে পারি হচ্ছে 3, আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হয়ে আমার 2। তাহলে এইবার যেহেতু আমরা ভিটাকে বের করতে চাচ্ছি, তাহলে ভিটাকে এক পাশে রেখে বাকি সবাইকে আমরা ওই পাশে পাঠাই দিই। তাহলে যদি বাকি সবাইকে আমরা এই পাশে পাঠাই দেই, তাহলে আমার কি হবে? দেখো, তাহলে এইখানে আমার অলরেডি কে ছিল? এইখানে দেখো আমার অলরেডি ছিল হচ্ছে 2r² জি রো এস মাইনাস রো এফ। অলরেডি এটা ছিল এবং নিচে কি ছিল? নিচে ছিল হচ্ছে 3। এই পুরাটাকে যদি আমরা নিচে পাঠাই দেই, এইখানে কে আছে? 3r ইটা। তাহলে এটা হবে 3 ইটা ইকুয়াল টু এই পাশে কে থেকে যাবে? এই পাশে থেকে যাবে ভি। তাহলে আমরা এখন একটু সাজাই লিখি। তাহলে আমরা ভি ইকুয়াল টু লিখতে পারি, দেখো 3 × 3 করলে কত হয়? 9। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2/9
জাস্ট আমরা একটু সাজায় লেখার জন্য রো এস মাইনাস রো এফ আর স্কোয়ার জি ডিভাইডেড বাই ইটা। সেই জায়গার ইটাটা কি? সান্দ্রতাঙ্ক। তাহলে এইটাই হচ্ছে আমাদের কার ফর্মুলা চলে আসলো? এটাই কিন্তু আমাদের প্রান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি বের করার ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব, বাট সেই ম্যাথ করতে যাওয়ার আগে এই ভি বের করা মানে এই ভি এর কয়েকটা একটু ক্যারেক্টারিস্টিক্স দেখি। তাহলে দেখো এই ভি এর প্রথম যেই ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে এই ভি এর ভ্যালুটা যদি কখনো পজিটিভ আসে, এই ভি এর ভ্যালুটা পজিটিভ আসা মানে বস্তুটা নিচের দিকে পড়তেছে। কারণ দেখো কেন পজিটিভ আসলে নিচের দিক? কারণ আমরা ধরেই নিছিলাম কি বস্তুটাকে মানে নিচের দিকে যাচ্ছে। এই কারণে যখন ভি হচ্ছে পজিটিভ বা ধনাত্মক আসবে, এটার মানে হচ্ছে বস্তুটা সমবেগে নিচের দিকে পড়তেছে। আর যদি কখনো উল্টাটা হয়, উল্টা বলতে ভি এর মানটা যদি কখনো নেগেটিভ আসে, ভি এর মান নেগেটিভ আসা মানে কোনো একটা বস্তু সমবেগে উপরে উঠতেছে। এবং কি ধরনের বস্তু? বুদবুদ, বা যেটাকে আমরা বলি হচ্ছে কি বলা যায়, যেটাকে আমরা একটা পানির বাবল বলতে পারি। যে পানির বাবলটা কি হয় যে সবসময় দেখবা নিচ থেকে উপরে আসে। তোমাদের একটা এক্সাম্পল দিই যে তোমরা যখন হচ্ছে আমরা যখন কোনো কার্বোনেটেড ড্রিঙ্কস খাই, যেটাকে আমরা বলি হচ্ছে 7 আপ বা কোকাকোলা যাই বলো না কেন, তুমি যখন কোনো একটা গ্লাসে ঢালবা দেখবা কিছু পরিমাণ বুদবুদ নিচের থেকে কি হয় উপরের দিকে আসে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বস্তুটা উপরের দিকে আসতেছে, তাহলে ভি এর মানটা তাহলে অবশ্যই কি আসবে? ভি এর মানটা কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ আসবে। পাশাপাশি দেখো এই যে এই মানে এইটারই তোমাদের হচ্ছে একটা গ্রাফিক্যাল, পাশাপাশি একটু খেয়াল করে দেখো যে আমাদের এই কথাটাই এইখানে একটু ছবির সাহায্যে দেয়া আছে। এই যে পানির বুদবুদ উপরে আসতেছে, সো এই ক্ষেত্রে ভি এর মান নেগেটিভ আসবে। আর বস্তু যদি নিচের দিকে নামে তাহলে ভি এর মানটা পজিটিভ আসবে। তাহলে এইবার আসো এই ফর্মুলাগুলি দিয়েই আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি। তাহলে দেখো আমরা একটু প্রবলেমটাই আগে একটু পড়ি, আমাদের কার কার ভ্যালু দেয়া আছে। আমাদের সবার প্রথমে দেয়া আছে 4 মিলিমিটার ব্যাসার্ধের একটা লোহার বলকে তুমি কেরোসিন তেলের ভেতর ছেড়ে দিছো, তার মানে লোহার বলের ব্যাসার্ধ। তার মানে আর এর মানটা কত দেয়া আছে? আর এর মানটা দেয়া আছে 4 মিলিমিটার। আর আমরা জানি 4 মিলিমিটার মানে 4 × 10⁻³ মিটার। ওকে, এরপর দেয়া আছে কেরোসিন তেলের মধ্যে কত ওর আন্তবেগ বা প্রান্তবেগের মান ভিটা দেয়া আছে। সেই ভিটার ভ্যালু কত? ভি এর ভ্যালুটা হচ্ছে 4 × 10⁻² মিটার পার সেকেন্ড। অন্তবেগ নিয়ে নিচের দিকে পড়তেছে। লোহা এবং কেরোসিন তেলের ঘনত্ব কত? দুইটার ঘনত্ব দিয়ে দেয়া আছে, বাট আমাকে বের করতে বলছে কি কেরোসিনের। তার মানে অবশ্যই আমার আসলে কার ঘনত্ব নিয়ে কাজ করতে হবে? আমাকে কিন্তু অবশ্যই কেরোসিনের ঘনত্বটা নিয়ে। আচ্ছা, লোহা এবং কেরোসিন তেলের ঘনত্ব যথাক্রমে দিয়ে দেয়া আছে। তাহলে আমরা একটু লিখে ফেলি। কেরোসিনটা কি? কেরোসিনটা হচ্ছে আমার তরল বা কেরোসিনটাই হচ্ছে আমার সেই ফ্লুইড। তাহলে রোএফটা কত? রোএফটা দেয়া আছে হচ্ছে আমার 0.8 × 10⁻³ kg/m³। এবং লোহা দিয়ে যেহেতু আমি বলটা বানাইছি, সো আমার বস্তুর ঘনত্বটা কত? রোএস হচ্ছে আমার 7.8 × 10⁻³ kg/m³। আচ্ছা, এরপর দেখি তো আর কোনো ইনফরমেশন দেয়া আছে। হ্যাঁ, এরপরে পানির সান্দ্রতা গুণাঙ্ক দেয়া আছে, বাট আমার যেহেতু বস্তুটা কেরোসিনে পড়তেছে, সো এইটা আমার এই ম্যাথটাতে কাজে লাগবে না। তাহলে একটু দেখি আমাদের কি বের করতে বলছে। আমাদের সান্দ্রতা গুণাঙ্কটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা প্রান্তবেগের ফর্মুলাটা কি বের করে আসলাম? প্রান্তবেগ বের করার ফর্মুলাটা বের করে আসলাম 2/9 রো এস মাইনাস রো এফ ইন্টু আর স্কোয়ার জি ডিভাইডেড বাই ইটা। তাহলে আমাকে যেহেতু এখানে ইটাটাই বের করতে বলছে, ইটাটাকে এই পাশে পাঠাই। তাহলে আমার সান্দ্রতাঙ্ক বের করার ফর্মুলাটা হয়ে যাবে 2/9 রো এস মাইনাস রো এফ আর স্কোয়ার জি ডিভাইডেড বাই ভি। সিম্পল জিনিস, জাস্ট আমি এটাকে এই পাশে পাঠাইছি, এটাকে মানে জাস্ট সোয়াপ করে দিচ্ছি। তাহলে এখন একটু আসো আমরা ঝটপট ভ্যালুগুলি বসাই ফেলি। 2/9 রোয়েসটা কত? রোয়েসটা দেওয়া আছে হচ্ছে আমার 7.8 × 10⁻³ - 0.8 × 10⁻³ আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা হচ্ছে 4 × 10⁻³ উপরে স্কোয়ার ইন্টু 9.8 হচ্ছে আমার জি এর ভ্যালু ডিভাইডেড বাই আমার প্রান্তবেগের ভ্যালুটা কত দেওয়া আছে? 4 × 10⁻²। তাহলে এইবার আমরা জাস্ট ক্যালকুলেটরে দিয়ে দিলেই আমরা কি পাবো? আমরা কিন্তু কেরোসিনের সান্দ্রতাঙ্কটা পেয়ে যাব। তাহলে ভ্যালুগুলি একটু বসাই ফেলি। 2 × 7.8। তাহলে একটু দেখি আমাদের এই সান্দ্রতাঙ্কটা চলে আসে 6.09
0.07 এবং আমরা কিন্তু এককটা শিখে আসছিলাম কি, আমরা কিন্তু এককটা শিখে আসছিলাম নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। সো এটাই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার। তাহলে এইবার এই সেম উদ্দীপক দিয়ে আমরা একটু দ্বিতীয় কোশ্চেনটা একটু সলভ করি। দেখি দ্বিতীয় কোশ্চেনে কি বলা আছে, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও লোহার বলটা যখন পানির ভেতর দিয়ে পড়বে তার অন্তবেগটা কি করবে, অন্তবেগের মানটা বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে আমাকে উল্টা কাজ করতে হবে, অর্থাৎ অন্তবেগটাই বের করতে হবে। তাহলে অন্তবেগ ভি বের করার ফর্মুলাটা কি, ভি বের করার ফর্মুলা হচ্ছে 2/9 ρ s মাইনাস r স্কয়ার জি ডিভাইডেড বাই এটা। তাহলে এবার আসো আমরা একটু ভ্যালুগুলি বসাই দিতে থাকি। তাহলে আমার টুটা কত, সরি, তাহলে এইখানে আসো আমরা একটু ভ্যালুগুলি, তাহলে এবার একটু আসো আমরা একটু ভ্যালুগুলি বসাই। 2 ইন্টু রো এস অর্থাৎ বস্তুটার ঘনত্ব কত, বস্তুটার ঘনত্ব আমার 7.8 ইন্টু 10⁻³ মাইনাস, এখন তুই একটু খেয়াল করে দেখো রো এফ অর্থাৎ এখন কিন্তু তরল বা ফ্লুইড কিন্তু আমার কেরোসিন না। তাহলে কিন্তু এই ভ্যালুটা অর্থাৎ কেরোসিনের ঘনত্ব বসাইলে হবে না, আমাকে কার ঘনত্ব বসাইতে হবে, আমাদের কিন্তু পানির ঘনত্ব বসাইতে হবে। কেন, কারণ তুমি কিন্তু এখন বস্তুটাকে কি করছো, পানির ভেতরে ছেড়ে দিছো। এবং আমরা সবাই জানি পানির ঘনত্ব কত, 1 ইন্টু 10⁻³। আর কত আমরা দেখছিলাম, আর ছিল হচ্ছে আমাদের 4 মিলিমিটার, তার মানে হচ্ছে 4 ইন্টু 10⁻³ স্কোয়ার ইন্টু 9.8 হচ্ছে আমাদের জি এর ভ্যালু, অভিকর্ষ ত্বরণ, ডিভাইডেড বাই 9 ইন্টু, এখন কার সান্দ্রতা গুণাঙ্ক বসাইতে হবে, পানির সান্দ্রতা পানির সান্দ্রতা গুণাঙ্ক বসাইতে হবে। তাহলে পানির সান্দ্রতা গুণাঙ্ক কত দেয়া আছে, আমরা একটু দেখে দেখে বসাই দিই, 0.001002। এবং তোমাদের কিন্তু আমি একটা জিনিস আগেই বলে আসছিলাম, সেটা কি, যে এই সান্দ্রতা গুণাঙ্ক কিন্তু তরল মানে একটা ফ্লুইড থেকে আরেকটা ফ্লুইডে ভ্যারি করবে। যেমন দেখো আমরা কেরোসিনের সান্দ্রতা গুণাঙ্ক বের করছি একটা, বাট পানির কিন্তু সান্দ্রতা গুণাঙ্ক আরেকটা। তাহলে এবার একটু আসো আমরা এই ভ্যালুগুলি জাস্ট ক্যালকুলেটারে বসাই দিয়ে আমরা কার মানটা বের করে ফেলবো। আমরা এখান থেকেই কিন্তু আমরা চাইলে আমাদের বেগের মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আসো ভ্যালুগুলি একটু বসাই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 236.47 মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই আমার কি হয়েছে, অবশ্যই কিন্তু আমার বেগের মান বৃদ্ধি পাইছে। অর্থাৎ এই বেগটা হচ্ছে কোথায়, আমরা একটু যদি বলি এই বেগটা হচ্ছে আমার পানিতে, আর আমার কেরোসিনের বেগটা কত, আমার কেরোসিনের বেগটা ছিল হচ্ছে আমার 4 ইন্টু অনেক কম, 4 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড। তাহলে আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কি দেখাইলাম, যে পানিতে যখন একই বস্তুটা ছেড়ে দেওয়া হবে, পানিতে কিন্তু বস্তুটা বেশি অন্তবেগ নিয়ে পড়বে। এইটার কারণ কিন্তু পানির এই যে দেখো সান্দ্রতা গুণাঙ্কের মানটা কিন্তু অনেক কম। যেহেতু সান্দ্রতা গুণাঙ্কের মানটা অনেক কম, এই কারণে আলটিমেটলি পানির বাধা দেওয়ার ক্ষমতাটা অনেক কম, মানে পানির যে সান্দ্র বলটা তৈরি করতেছে সেই সান্দ্র বলের মানটা অনেক কম হচ্ছে। এই কারণে বেগের মানটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে তারপর হচ্ছে সমবেগ হচ্ছে। অর্থাৎ বেগটাকে কিন্তু পানি খুব একটা বেশি বাধা দিতে পারতেছে না। আমি যদি একটু আরেকটু অ্যাডিশনালি বলে রাখি, এই সেম ম্যাথটা যদি তোমাকে বলা থাকতো পানির বদলে মধু, সেই ক্ষেত্রে কিন্তু আবার এই প্রান্তবেগের মানটা আসতো কেরোসিনে যেই প্রান্তবেগ তার চাইতেও কিন্তু কম আসতো। কেন, কারণ সেই যে কেরোসিন কারণ সেই যে মধু, সেই মধুর কিন্তু আবার সান্দ্রতা আরো বেশি, অর্থাৎ পানির থেকেও কিন্তু তার সান্দ্রতাটা বেশি। সো সেই ক্ষেত্রে কিন্তু আবার অন্য আরেকটা আমরা প্রান্তবেগ বা অন্তবেগের ভ্যালু পাইতাম। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।